একটা অন্তত লাশ ফেলে দাও, ওখানে সংখ্যালঘুর একটা বা দুটো লাশ ফেলে দাও, আমরা তোমাদের উস্কানি দিচ্ছি। যাতে বাংলাদেশে যদি একটা বা দুটো সংখ্যালঘু হিন্দুর লাশ পড়ে বা এই উস্কানিতে যদি ওখানকার বাংলাদেশের মুসলিমরা অংশগ্রহণ করে। শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে দেখলো যে ইসকনের এইরকম 2 নম্বরই যারা ব্রহ্মচারী আছে, এই আপনার চিন্ময়ের মতো, এদেরকে রিক্রুট করে যদি একটা গন্ডগোল সৃষ্টি করা যায়, কেন তারা আনসার বিদ্রোহ করে ফেল করলো, পুলিশ বিদ্রোহ করে ফেল। ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এর একটি জঙ্গলি সংগঠন, হত্যাকারী সংগঠন। এই সংগঠনকে আমরা বাংলাদেশে চাই না। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের শেষ পরিণতি, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এর একটি জঙ্গলি সংগঠন, হত্যাকারী সংগঠন। এই সংগঠনকে আমরা বাংলাদেশে চাই না। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই ইসকন এটা তো স্যার আপনার ইন্ডিয়ার একটা সংগঠন, সন্ত্রাসী সংগঠন। এটা কি মানে আমরা বিগত দিনে দেখছি যে কানাডাতে এই ইসকন ইন্ডিয়ার এই সন্ত্রাসী সংগঠন সম্পূর্ণ নিষিদ্ধ করছে। এখন এটা বাংলাদেশে কেন নয়? এটা নিষিদ্ধ করা কি বাংলাদেশের জন্য একটা হুমকি শুরু হবে নাকি? নির্বাচন বলছেন এবং যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা, সেই আওয়ামী লীগের পক্ষে ওনারা কথা বলছেন। এই কারণে ওরা আরো মাথা ধরা দিয়ে বেশি উঠছে, ওনারা পার হয়ে গেছে। এখন দেখেন বিভিন্ন বিষয়তে ওরা আন্দোলন করে, আমাদের রাজনৈতিক দলগুলো একটা কথাও বলে না। আপনাদের দেখে একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো। মনির ভাই, আমরা দেখেছি গত 17 বছর বাংলাদেশের বিজ্ঞ আলেমদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ছোটখাটো কোনো আলেম নয়। এবং বিভিন্ন দলের অনেক বড় বড় নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি একটি দলের শীর্ষস্থানীয় নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারপরও কিন্তু এভাবে আইনজীবীদের উপর হামলা করা হয়নি। আমরা যদি দেখেছি হয়তো সংঘর্ষ হয়েছে রাস্তাঘাটে বা অন্যান্য কারণে, কিন্তু সরাসরি একটা আইনজীবীকে সরাসরি কুপিয়ে হত্যা করা এটা আমরা দেখি নাই। আর মনির ভাই জানা আছে কিনা আমি জানি না, তবে আমি যতটুকু অ্যানালাইসিস করছি আমি দেখি নাই। কিন্তু ইসকন যে বাংলাদেশে 95% মানুষ মুসলমান, একটি বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্রে যদি ইসকনের মতো একটি মাত্র তাদের একজন নেতাকে আটকানোর জন্য যদি আজকে এইভাবে হত্যাকাণ্ড শুরু করা হয়, এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় আমি মনে করি। এবং ইসকনের এই যে চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের প্রধান, ওই গ্রেপ্তার করার হওয়ার পর থেকে আমরা যতটুকু দেখেছি শুধু ইসকন আসলে কি বাংলাদেশে ইসকন কি এত বড় সংগঠন, এত বড় দল? এখানে একদল লোক যুক্ত হয়েছে। আমি যদি একটু দেখাই আজকের একটি আইডি থেকে, ছাত্র কল্যাণ 71 আওয়ামী লীগের আইডি। ওরা বলছে, এ ভাই একটু দেখেন, চিন্ময় কৃষ্ণকে দাস যদি মুক্তি না দেওয়া হয়, বাংলাদেশের আওয়ামী লীগ পাশে এদের কিন্তু ছবি দেওয়া হয়েছে উপর দিক, ওরা মাঠে নামতে বাধ্য হবে। শেখ হাসিনার প্লাস ওর এই বাপের ছবি প্লাস ওর ছেলের ছবি দেওয়া হয়েছে যে ওরা নামতে বাধ্য হয় মাঠে। তাহলে আপনারা কি বুঝেন আন্দোলনটা কারা করতেছে? আসলে হিন্দুরা করতেছে না কোনো একটি চক্র এই আন্দোলনটা করতেছে? আরেকটি বিষয় আমি যদি কথা বলি মনির ভাই, আজকে আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এটা একেবারে ঘৃণিত, অতর্কিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এবং বাংলাদেশ থেকে শেষ করি, বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এর একটি জঙ্গলি সংগঠন, হত্যাকারী সংগঠন। এই সংগঠনকে আমরা বাংলাদেশে চাই না। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এনাম ভাই এবং ক্যাপ্টেন মারুফ স্যার, আসসালামু আলাইকুম। বিভাজনের দিকে আমরা এক পা দুপা করে যত এগিয়ে যাচ্ছি, আওয়ামী ফ্যাসিবাদ ততই মাথা ধরা দিয়ে উঠছে। আওয়ামী লীগ বিভিন্ন রূপে আমাদের দেশে আবির্ভাব ঘটেছে, কিন্তু সেইভাবে আমরা প্রতিরোধ করতে পারি নাই অথবা আমরা ব্যর্থ হয়েছি। দেখেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আমরা সাধারণ মানুষ হচ্ছে ফাঁটার বলি। আমাদেরকে বলি করে ওনারা বিভিন্ন কাজ সিদ্ধি হাসিল করতেছেন, ওনাদের আগর গোছাচ্ছেন।
যে স্পিডে 5 আগস্টের অভ্যুত্থান হলো সেই স্পিডে কেন সরকার গঠন করতে পারলো না? আমাদের রাজনৈতিক দলগুলো মনে করেছে যেন ধরনের সরকার হোক, নির্বাচনটা আগে হয়ে যাক, কিন্তু শুধু নির্বাচনের জন্য তো আন্দোলন হয় নাই, এত মায়ের বুক খালি হয় নাই। আমূল সংস্কার ছাড়া কেন ওনারা এসব কথা বলছেন? নির্বাচন বলছেন, এবং যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা সেই আওয়ামী লীগের পক্ষে ওনারা কথা বলছেন। এই কারণে ওরা আরো মাথা ধরা দিয়ে বেশি উঠছে, ওনারা পার হয়ে গেছে। এখন দেখেন বিভিন্ন বিষয়ে ওরা আন্দোলন করে, আমাদের রাজনৈতিক দলগুলো একটা কথাও বলে না। আপনাদের দেখে একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে না। প্রথম থেকে যদি সবাই উচ্চস্বরে কথা বলতো যে আমরা সবাই মিলে রাষ্ট্র পুনর্গঠন করব, তারপরে নির্বাচন হবে। আপনি যে নির্বাচন করবেন, আপনার দলে তো ঠিক নাই। আপনার দল থেকে প্রায় 1000-এর মতো কর্মীকে আপনি বহিষ্কার করে দিয়েছেন আপনার কার্যকলাপ, খারাপ কার্যকলাপ করার কারণে। আপনার দলে তো ঠিক নাই। আপনি আগে দল ঠিক করেন, দল ঠিক করে নির্বাচন করেন, দেশ পুনর্গঠন করেন, আগে জনগণকে একটু শান্তিতে দেন। এই সরকার আসার পর থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের সরকারকে ব্যস্ত রাখতেছে, তাহলে ওনারা কিভাবে সাধারণ কাজ করবে? ডেইলি পদ্মমালা পত্রিকার বিরুদ্ধে এর মধ্যে এত গরু জবাই করার কি হয়েছে? এখানে চিন্ময় দাসকে অ্যারেস্ট করা হয়েছে, ভারতের পত্রিকার প্রতি সেকেন্ডে হাইলাইট করে প্রচার করতেছে, এবং বাংলাদেশের বিভিন্ন লোক টেলিফোনে কথা বলতেছে সরকারের বিরুদ্ধে। তাহলে আপনারা ডেইলি স্টারে গরু জবা করেন, এরাও এখানে প্রচার করে, তাহলে আপনি এমন কোন ইস্যু কেন তুলে দিচ্ছেন যে ভারতও অপপ্রচার করতেছে? ভারতের টিভি মিডিয়া প্রতিদিন অপপ্রচার হচ্ছে, আমাদের মন্ত্রীরা উপদেষ্টারা কোনো কিছুই বলে না, তাহলে ওনারা কেন প্রতিবাদ করে না? আমাদের উচিত সকল রাজনৈতিক দল একসাথে হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ করা। আজকে দেখেন বিএনপির একটু বোধতা হয়েছে, আমরা এখানে অনেকবার বলেছি যে যত কমিটি গঠন করা হয়েছে কমিটিতে আপনারা অংশগ্রহণ করেন। আজকে সংবিধান সংস্কার কমিটিতে ওনারা প্রস্তাব দিয়েছেন, কেন এতদিন কেন দেন নাই? এই 3 মাস কেন আপনারা ঘুমে বসে নিয়েছেন? জনগণকে ফাঁড়ের বলি করে আপনারা কিছু করতে পারবেন না। আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক দল প্রশিক্ষিত, আমাদের ভেবে চিন্তে কথা বলতে হবে, কারণ আমাদের কথা হাইলাইট হয়। আমরা এখানে একজন দুজন কথা বলি, আমাদেরকে বিভিন্ন দলে ট্যাগ দেওয়া হয়, আপনার কথা প্রতিদিন প্রচার হয়, পত্রিকাতে আসে, টেলিভিশনে আসে। আপনারা কথা বলবেন, খুব সাবধানে কথা বলবেন, কারণ জনগণ আমাদেরকে ফলো করে। ধন্যবাদ আপনার সবাইকে। ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই সহ আপনার প্যানেলের সম্মানিত আলোচক আছেন ক্যাপ্টেন রাজু স্যার সহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যাপ্টেন রাজু স্যার, আমাদের মূল বিষয়টা এখনো যাওয়া হয় নাই। আজকে যে ঘটনাগুলো বাংলাদেশে অহরহ ঘটে যাচ্ছে, আমরা কি ছাত্র জনতা 2000 ছাত্র জনতা যে জীবন দিয়ে আত্মহত্যা দিয়ে এবং 20,000 মতো মানুষ পঙ্গুত্ব বরণ করে হস্টেল আছে স্কুলের আন্দোলন দেখার জন্য? এটা কি বাংলাদেশে বর্তমান সরকার কি এটা আপনি মনে করেন কিনা যে এটা গণতন্ত্রের ট্রেনিং সেন্টার খুলছে যে যার মতো করে এখানে আন্দোলন করবে আর বাংলাদেশের অস্থিতির পরিস্থিতি তৈরি করবে? এটা ট্রেনিং সেন্টার মতন হয়ে গেল না বাংলাদেশে? এত কিসের গণতন্ত্র চর্চা? 17 বছর তো দেখলাম গণতন্ত্র চর্চা করতে। তাহলে তারা নমনীয় ভাবে বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করে যদি বেশ ব্যর্থ করে, সরকারকে দায়ভারটা কে নেবে? দায়ভারটাকে সরকারকে নিতে হবে না? আরেকটা বিষয় হচ্ছে, আমরা মেইন যে বিষয়টা এটা আমরা কেউ বুঝতে পারতেছি না বা চেষ্টা করতেছি না। আমাদেরকে উস্কি দেওয়া হচ্ছে ভারতের বিভিন্ন মিডিয়াগুলো, আমাদের দেশটাকে আমাদের পরিবেশটাকে অস্থিতিশীল করে তুলছে, বিভিন্ন মিডিয়ার মধ্যে অপপ্রচার করে বাংলাদেশের হিন্দুদেরকে উস্কিয়ে দিচ্ছে, এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার ওখানে বসে থেকে উস্কিয়ে দিচ্ছে। আর এই মিডিয়ার বিরুদ্ধে গুলো কেন বাংলাদেশ ব্যবস্থা নিচ্ছে না? একটা স্বাধীন দেশের বিরুদ্ধে ওখানে বসে বসে কিভাবে এত অপপ্রচার চালাতে পারে? এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা। ওখান থেকে উস্কিয়ে দেওয়ার কারণে আজকে বাংলাদেশে এরকম একটার পর একটা সমস্যা হচ্ছে। আজকে ধরেন ইসকনের মতন সংগঠন বাংলাদেশে এরকম ভাবে একটা অস্থিতি তৈরি করে একটা মানুষকে খুন করা হয়েছে। আজকে এই পরিবেশটা কেন? ইসকনের আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কেন ওই গ্রেপ্তার পর্যন্ত যাওয়া হলো? এর আগে কেন থামানো গেল না? আজকে কেন এত বড় বড় সমাবেশ ওরা কিভাবে করতে পারে? এখানে কি মনে করেন আপনি সবগুলো হিন্দু? বাংলাদেশ যদি 8% হিন্দু হয় তাহলে কি সব হিন্দু? আমি তো মনে করি না সবগুলো হিন্দু। এইটা আমাদের বুঝতে হবে। বর্তমান সরকার কেন এই জিনিসটা বুঝতেছে না? এই সরকারের অবৈধ টাকা আছে, লক্ষ কোটি কোটি টাকা আছে, এই টাকাগুলো ইনভেস্ট করা হচ্ছে বর্তমান প্রত্যেকটা আন্দোলন রেখেছে। আজকে আপনি রাজু স্যার দেখে থাকবেন আমাদের মাধ্যমে যে এক ঋণ দেওয়ার কথা করে শাহবাগে আওয়ামী লীগের, ঠিক আছে, লুকানো হয়েছে। এরপরেও কি সরকার মাথার মধ্যে কোনো হুঁশ আসতেছে না? সরকার এত নমনীয় হয়ে একটা দেশ চালাতে পারে না। রাজু স্যার, শান্তি আপনাকে শান্তিতে কেউ রাখবে না। অনেকে মনে করে যে সরকার শান্তি প্রতিষ্ঠা করে, শান্তিতে আপনাকে কেউ রাখবে না। আপনি শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শান্তি রাখার জন্য যা যা ব্যবস্থা, দেশের জনগণকে জনগণের শান্তিতে রাখার জন্য, ভালো রাখার জন্য আপনি যা যা করার তাই করতে হবে। আপনার তো সবকিছু আছে, পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, প্রশাসন, সবকিছু আছে। তাহলে আপনি কেন
এত নমনীয়তা দেখাচ্ছেন। হ্যাঁ, গণতন্ত্র চর্চা হবে, আন্দোলন হবে, সবকিছু ঠিক আছে, তো সেটা তো একটা লিমিট আছে, লিমিট সবগুলো ক্রস করা হচ্ছে। আজকে আমাদেরকে ব্যর্থ করা দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে নানান ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র আমাদেরকে একবার গ্রাস করে ফেলছে। কিন্তু আমরা নমনীয় হওয়ার কারণে এটা আমাদের দায়ভার আমাদের উপরে চলে আসছে, কিন্তু এই দায়ভারটা আমরা নিতে চাই না। সরকারকে এখনো সময় আছে সেই সমস্যা কাজে লাগানোর জন্য। ধন্যবাদ। আহমেদ আনমিউট করে বলতো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ মনির ভাই, আপনাকে ধন্যবাদ শ্রদ্ধেয় ক্যাপ্টেন মারুফ স্যার। আমার প্রশ্ন স্যার, আজকে যে আমাদের এক সরকারি আইনজীবীকে তারা জবাই করে হত্যা করলো, এই ইসকন এটা তো স্যার আপনার ইন্ডিয়ার একটা সংগঠন, সন্ত্রাসী সংগঠন। এটা কি মানে আমরা বিগত দিনে দেখছি যে কানাডাতে এই ইসকন ইন্ডিয়ার এই সন্ত্রাসী সংগঠন সম্পূর্ণ নিষিদ্ধ করছে। এখন এটা বাংলাদেশে কেন নয়? এটা নিষিদ্ধ করা কি বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ হবে, নাকি এটা স্যার নিষিদ্ধ করা যাবে ইমিডিয়েটলি? এই সন্ত্রাসী সংগঠন যদি নিষিদ্ধ করা না যায় তাহলে বাংলাদেশ আরো অস্থিতিশীল পরিবেশ, এটা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। আর স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, এই এখানে প্রশাসনের কি ভূমিকা ছিল? আজকে যে ঘটনাটা ঘটছে এটা প্রশাসনের কি ভূমিকা ছিল এখানে? এখানে প্রশাসনের কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এখানে? ধন্যবাদ। শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে দেখলো যে ইসকনের এইরকম 2 নম্বরই যারা ব্রহ্মচারী আছে, এই আপনার চিন্ময়ের মতো, এদেরকে রিক্রুট করে যদি একটা গন্ডগোল সৃষ্টি করা যায়, কেন তারা আনসার বিদ্রোহ করে ফেল করলো, পুলিশ বিদ্রোহ করে ফেল করলো, শ্রমিক বিদ্রোহ করে ফেল করলো, ভারত ফেল করার পরে দেখলো যে ধর্ম নিয়ে কিছু করা যায় কিনা। তো আমার মনে হয় সনাতনীদেরকে দিয়ে চেষ্টা করে বোধহয় পারে নাই, শেষ পর্যন্ত ইসকনের উপরে ভর করেছে। আমি শুনলাম বাইদি ভাই 12 থেকে 14 কোটি টাকার একটা ট্রানজাকশন হয়েছে, সেই অ্যাকাউন্টটাও বোধহয় পাওয়া গেছে ওই এর কি বলে আপনার চিন্ময়, যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, ওখানে 12-14 কোটি টাকার একটা ট্রানজাকশন হয়েছে। তো এইগুলোর কিছু লোককে দিয়েছে আর কি, দিয়ে তারপরে হঠাৎ করে একেবারে মানে বিরাট বিরাট সব চিটাগাঙ্গে বলেন, ঢাকাতে বলেন, তার সমাবেশ টাকা শুরু হয়ে গেল। ধন্যবাদ জানাই নরেন্দ্রনাথ মজুমদারকে একটা সত্য তুলে ধরার জন্য। আমি খুবই খুশি, তার উপরে আমি খুব খুশি হয়েছি যে তিনি সুন্দরভাবে বর্তমানে যে অবস্থা বাংলাদেশে সেটাকে তুলে ধরেছেন, এবং আমি মনে করি ভারতের মাথার উপরে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। এইটা আমি সরকারকে অনুরোধ করব, এই নরেন্দ্রনাথ মজুমদার ইন্ডিয়ার মাথা তো গরম, তো ওই ঠান্ডা পানি ঢেলে দিয়ে যায়, ঠান্ডা পানি ঢেলে দিয়ে যায়। তো এখন আমি সরকারকে অনুরোধ করব, এইসব নরেন্দ্রনাথ মজুমদারের মতো যারা আছেন বাংলাদেশ হিতৈষী, যারা বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ববোধ করেন, তাদের নিয়ে ভিডিও তৈরি করে বিভিন্ন ভাবে সারা পৃথিবীতে এই জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়া হবে। কিন্তু ওই ধরনের প্রচেষ্টা কিন্তু আমাদের খুব কম, এটা হওয়া উচিত বলে আমি মনে করি। তো আমি এখানে আমাদের ইসকন তো এটাকে জানা দরকার, এরা কারা। দেখেন, ইসকন যদিও 1963 সালে প্রভুপাদ কলকাতা থেকে গেছেন, নিউ ইয়র্কে গিয়ে এটা 1966 সালে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এটা কলকাতায় তো করতে পারে নাই সে, বিকজ সনাতনী ধর্মের মানুষ এটাকে সমর্থন করে না। কেন করে না? ইসকনের আপনার এটা হলো ব্রাঞ্চ, হলো আপনার গৌড়ীয় বৈষ্ণবিজম যে আছে, বৈষ্ণব ধর্ম, গৌড়ের যে বৈষ্ণব ধর্ম, সেটারই এটা একটা ব্রাঞ্চ। এটা মনোথিস্টিক রিলিজিয়ন, মানে একত্ববাদে এরা বিশ্বাস করে, যেটা সনাতন ধর্মের সঙ্গে মেলে না, ট্রেডিশনে মেলে না। এবং এদের কালচারটা হলো বৈদিক কালচার, বৈদিক কালচারে তারা বিশ্বাস করে। আর এই যে কৃষ্ণ মুভমেন্ট, যেটা হরে কৃষ্ণ হরে রাম হরে 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 কৃষ্ণ হরে হরে, এটা শুরু হয়েছে 1600 খ্রিস্টাব্দে, এবং এটা শুরু করেছিলেন শ্রী চৈতন্য। এনার জন্ম হলো ফেব্রুয়ারি 18, 1486, এবং নদিয়াতে নবদ্বীপে, এবং ইনি মৃত্যুবরণ করেন 1534 খ্রিস্টাব্দে পুরীতে। এইটারই এটা একটা ব্রাঞ্চ, এই হলো আপনার ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। তো এরা ধর্মকর্ম নিয়ে আসে, এবং আমি দেখেছি স্টাডি করে
এই ইসকন আর আমাদের সুফিজমের মধ্যে কোনো তফাৎ নাই। এবং সবচেয়ে মজার কথা হলো আমাদের সুফিজম থেকে কিন্তু এটা ড্রাইভ করা হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে আপনার এদের যে রিলিজিয়াস ফিলোসফি যেটা, সেটা হলো সৃষ্টিকে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ স্থাপন করে দেওয়া। এই যে মনসুর হাল্লাদ যে বলেছিলেন আনার গড, মানে আনাল্লাহ, যে আমি নিজেই আল্লাহ, মানে ফানাফিল্লা হয়ে যাওয়া, এই জিনিসটাই কিন্তু এরা করে। তো এদের হলো যেমন স্কুল অফ থট যেটা এদের আছে, যেমন মনে করেন যে ভেদা অভেদা ডিফারেন্স এবং ইনকনসিভেবল ওয়াননেস অফ গড। এই যে কুফুয়ান আহাদ আমরা বলি যে আল্লাহর কোনো তুলনা নাই, কারোর সঙ্গে এটা মিলে না, ইনকনসিভেবল ওয়াননেস, কুলহু আল্লাহু আহাদ, এইটার উপরে কিন্তু এদের এই আপনার এই কৃষ্ণ কীর্তনটা নির্ভর করে। এটা তো এইটা বৈদিক যোগ এবং মানে প্রেম ভালোবাসা কৃষ্ণ কীর্তন যেটা, সেটা করেই তারা এই ধর্মটা ইয়ে করে। আমি কেন বলছি এটা মুসলমান সুফিজমের সঙ্গে এটা 100% মিল। যেমন আপনার শাহ মখদুম সাহেব এসছেন আপনার বাংলাদেশে 1287 খ্রিস্টাব্দে, তিনি এসে ধর্ম প্রচার করেছেন বিভিন্ন জায়গায় তার শিষ্যরা। তারপরে সিলেটে এসছেন হযরত শাহজালাল 1303 খ্রিস্টাব্দে, তিনি ওখানে এসে এই সুফিজম এবং প্রেমের মাধ্যমে দিয়ে যে ইসলাম প্রচার, এই ইসলাম তিনি প্রচার করেন, যুদ্ধ তিনি করেছেন। এখন এই ইসকনের টিচিংটা কি? 1 নম্বর টিচিং হলো ক্লিনিং অফ দি হার্ট, এই জিকির করা। আমাদের জিকির আরো এই ইসকনের জিকির কিন্তু এক, সেটা হলো ক্লিনিং অফ দি হার্ট, মানে অন্তরকে পরিষ্কার করা। তারপরে হলো পটেন্সি অফ হোলি নেম, মানে কৃষ্ণের নাম কীর্তন করা। আমরা যেমন আল্লাহর নাম এই আপনার জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর নামকে তুলে ধরি। হিউমিলিটি অ্যান্ড টলারেন্স, এর সাথে ভালো জিনিস তো আর নাই, যে সহ্য করা, নম্রতা, ডিজাইন ফর ডিভোশনাল সার্ভিস, এই যে ডিভোশনাল সার্ভিস দেওয়া, এইগুলো। তারপরে সিকিং শেল্টার ইন দি লর্ডস ফিট, আল্লাহর পায়ে নিজেকে অর্পণ করা বা শ্রীকৃষ্ণের পায়ে নিজেকে অর্পণ করা। তার মানে হলো লঙ্গিং ফর ডিভোশন। তো এই যে 5-6টা বিষয়, এইটা কিন্তু সুফিজমের কিন্তু মূল উপজীব্য বিষয়, যেটাকে তারা ফলো করে এরা। তাহলে যেটা আপনি প্রশ্নটা করলেন খুবই পার্টিনেন্ট প্রশ্ন, তাহলে এখন এইরকম হলো কেন? কারণ আমি সিনা ভাইকে যদি প্রশ্ন করি যে ইসকনকে তো আমরা কেউ জানতাম না রে ভাই, এর আগে ইসকনকে তো আমরা কেউ জানতাম না, ছিল আমাদের এখানে ছিল এই যে আপনার রামকৃষ্ণ, মানে সরি কি বলে ইয়ের যে আপনার এটা এই কি বলে এই নরেন্দ্র মজুমদার যে আসছেন, তিনি যে বিবেকানন্দ আশ্রম থেকে এসছেন। আমি একটা ঐতিহাসিক বিষয় বলি, আমরা কতগুলো ইয়াং ম্যান ওই সময় 69-এ আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলাম। স্কুল প্রতিষ্ঠা করার পরে ওই আমারই ব্রেন চাইল্ড ছিল এইটা, আমাদের দিনাজপুরে কিন্তু আপনার ওই যে আছে বিবেকানন্দ আশ্রম আছে, খুব বড় আশ্রম, এটা পাকিস্তানের সময় থেকে ব্রিটিশ আমল থেকে আছে। তা আমরা বললাম যে ওই জায়গাটা হিন্দু প্রধান এরিয়া, তার মধ্যে একটা হিন্দু ধর্মসভা হয় না, আমাদের প্রত্যেক বছরই আমাদের ইসাদের সভা হয়, তো এদেরকে ডেকে আমরা একটা করি না কেন, চাঁদা কালেকশনও হবে, হিন্দুরা সব আসবে। তখন ওই আপনার ওই বিবেকানন্দ ধামের ব্রহ্মচারীরা কিন্তু ওখানে এসেছিলেন 69-এ। তো এখন কথা হলো যে এখন কেন এই হঠাৎ করে ইসকন এত মানে আলোচনায় আসলো কেন? আলোচনাটা হলো শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে, এই ভারতে যাওয়ার পরে দেখলো যে ইসকনের এইরকম 2 নম্বরই যারা ব্রহ্মচারী আছে, এই আপনার চিন্ময়ের মতো, এদেরকে রিক্রুট করে যদি একটা গন্ডগোল সৃষ্টি করা যায়, কেন তারা আনসার বিদ্রোহ করে ফেল করলো, পুলিশ বিদ্রোহ করে ফেল করলো, শ্রমিক বিদ্রোহ করে ফেল করলো, ভারত ফেল করার পরে দেখলো যে ধর্ম নিয়ে কিছু করা যায় কিনা। তো আমার মনে হয় সনাতনীদেরকে দিয়ে চেষ্টা করে বোধহয় পারে নাই, শেষ পর্যন্ত ইসকনের উপরে ভর করেছে। এবং এটার একটা ইন্টারন্যাশনাল কানেকশন আছে সারা পৃথিবীতে, আর এটা বেজ হলো আপনার নিউ ইয়র্কে।
খুব সম্ভব এই চিন্ময় দাস, কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে পরিকল্পিতভাবেই সেখানে গেছে। এবং একটা ফোন কলও আমরা পেয়েছি যে ওই এখানে শাহবাগের এখানে যে বড় সমাবেশটা হবে, যে অস্ত্র নিয়ে যাও, ছোট ছোট অস্ত্র নিয়ে যাও, ভিতরে ঢোকো, তারপরে এই করো ওই করো, এই করতে গিয়ে একে বোধহয় রিক্রুট করেছে। এবং আমি শুনলাম বাইদি ভাই 12 থেকে 14 কোটি টাকার একটা ট্রানজাকশন হয়েছে, সেই অ্যাকাউন্টটাও বোধহয় পাওয়া গেছে ওই এর কি বলে আপনার চিন্ময়, যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, ওখানে 12-14 কোটি টাকার একটা ট্রানজাকশন হয়েছে। তো এইগুলোর কিছু লোককে দিয়েছে আর কি, দিয়ে তারপরে হঠাৎ করে একেবারে মানে বিরাট বিরাট সব চিটাগাঙ্গে বলেন, ঢাকাতে বলেন, তার সমাবেশ টাকা শুরু হয়ে গেল। তো এইটাই হলো মূল কারণ। কারণটা হলো যে এর আগে আমরা এইসব কোনো তৎপরতা দেখিনি। তো এই তৎপরতা শুরু হয়েছে এটা ভারতের রয়ের প্রয়োজনে, এবং এইটাও তারা মনে হয় ইনশাল্লাহ ফেল করে গেল সরকারের দৃঢ়তায়। আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, মানে প্রধান উপদেষ্টাকে, যে তিনি চিন্ময়কে ভালোভাবেই গ্রিপে নিয়েছেন। তো আমরা চাই একটা ন্যায় বিচার হোক, এবং ন্যায় বিচারের পরে তার যে শাস্তি হবে সেটা হোক। এটা হওয়া উচিত, কারণ দেশের মধ্যে তো এই ধরনের থাকা উচিত নয়। কিন্তু আমরা দেখতেছি যে একটা রাজনৈতিক দল ওই যে পতাকা উপরে রেখেছিল, ইসকনের পতাকা আমাদের জাতীয় পতাকার উপরে, সে নিয়ে বিএনপির যে মামলা করেছিল তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা। এবং আমি বিএনপির মহাসচিবের বক্তব্য শুনলাম যে চিন্ময়কে ইসকন যদি নিষিদ্ধ করা হয় এবং অন্ধকারে ডুবে যাবে দেশ, এই ধরনের। তো তারা তো ওইসব কথা বলতেছেন যে শাহাবুদ্দিন চুপ্পুকেও রাখতে হবে, তাকে সরালে অন্ধকারে দেশ নির্বাচিত হবে। তারপরে সংবিধান যদি এটাকে অ্যাব্রোগেট করে দেওয়া হয় সেটাও একটা নিবর্জিত হবে। তো এই ধরনের তো নিবর্তন আমরা অহরহ শুনতেছি। তো যাই হোক, আমি মনে করি যে ভারতের যে অপপ্রচার, আমি তাজ্জব হয়ে যাই। হর্ষবর্ধন শ্রীংলা আমাদের এখানে হাইকমিশনার ছিলেন ভারতের, এই লোকও বলতেছে মানে সমস্ত মিথ্যা কথা বলবে, সমস্ত মিথ্যা কথা। মানে আমি চিন্তা করবো যে একটা ফরেন মিনিস্ট্রির একটা হাইকমিশনার একটা দেশ, আমাদের এখানে তিনি ছিলেন, কি করে এই কথা বলে, কি করে? এবং ভারত কিন্তু এই হাইকমিশনের মাধ্যমে এই হর্ষবর্ধন শ্রীংলাই কিন্তু তাদের মন্দির তৈরি করে দিবে টাকা দিয়ে, ভারতের টাকা দিয়ে। তো সবচেয়ে বেশি গুরুত্বের সাথে এবং সবচেয়ে বেশি ভালো অবস্থায় থাকে ভারত থেকে নিযুক্ত, বাংলাদেশে ভারত থেকে নিযুক্ত হাইকমিশনাররা, এখানে খুব বেশি তারা ক্ষমতাকে এনজয় করে। এখন এই যে আলোচনা শুরুর আগে যে কথাটা আমি বলেছিলাম যে শেখ হাসিনা ভারতে গেছেন, ইন্টারন্যাশনাল রুলে আশ্রিত দেশে থাকা অবস্থায় সে কোনো রাজনৈতিক বক্তব্য বা কোনো বক্তব্য সে দিতে পারে না, কিন্তু সেই রুলকে ইগনোর করে সরকারি সহায়তায় শেখ হাসিনা আপনার এইসব বক্তব্য দিচ্ছেন। তো এই বিষয়গুলো আমরা ভারতকে অনুরোধ করবো যে আমরা ভারতের প্রতিবেশী, আমরা সৎ প্রতিবেশী হিসেবে থাকতে চাই। এইসব করে লাভ হবে না, কোনো লাভ হবে না, বরং ভারতেরই ক্ষতি হবে। তারা নেপাল থেকে বহিষ্কৃত হয়েছে, এখন নেপালকে ওই যে মদেশিরা থাকে না, তাদের দক্ষিণ দিকে যে মদেশিরা, তাদেরকে নিয়ে তো ভারতের নানা ধরনের টানাটানি, যখন আমাদের হিন্দুদেরকে নিয়ে টানাটানি, ওখানে যখন সেহেতু সবাই হিন্দু, তো কাজে ওদেরকে নিয়ে আর পাচ্ছে না, ওখানে মদেশিদেরকে নিয়ে টানাটানি, ওদেরকে নিয়ে তো ওই অখণ্ড ভারতের পতাকা দেখাতে গিয়ে ওখানে ওদেরকে দেখাইছে ওদের ভারতের অংশ হিসেবে। এখন তো নেপাল আর একটা মানে তারা পতাকা বের করে, ম্যাপ বের করে ওই সব ভারতের অংশগুলোকে সব ওই যে কালী নদী সব কিন্তু আপনার দেখিয়ে দিয়েছে নেপালের মধ্যে। তো ওখান থেকেও তারা বহিষ্কৃত। তারপরে আপনার মালদ্বীপ থেকে বহিষ্কৃত, শ্রীলঙ্কা থেকে বহিষ্কৃত, বাংলাদেশ থেকেও তারা কিন্তু বহিষ্কৃত হয়ে এখন ভারতের ম্যাঙ্গো গানিবেগ দুটোই গেছে। তো কাজেই এটা একটা ভারতের, আমি বলবো যে এক ধরনের মানে উন্মাদনা, যে কি হয় এইটাই। আমি বলবো শেখ হাসিনাকে বরং তাদের উচিত কম্পেল করা যে আমি ক্ষমা চাই, এবং ভারতেরও ওই ক্ষমাটা শেখ হাসিনার মাধ্যমেই তারা চাইতে পারে, যে শেখ হাসিনা বলুক যে আমি যা করেছি আমাকে ক্ষমা করে দেওয়া হোক। তো সেটা তো নয়, বরং শেখ হাসিনা যেটা বলছেন ওখান থেকে যে আমাদেরকে দেখে নেবেন। তো এখন
এখানে থাকা অবস্থায় দেখে নিতে পারে নাই, তাকে চলে যেতে হলো। 45 মিনিটের গ্যাপ যদি না যেতে পারতো তাহলে যে তার কি অবস্থা হতো আল্লাহ পাক জানে। তো এখন প্রশ্ন হলো যে এইসব করে ভারতের কোনো লাভ হবে না। এবং আমি তাজ্জব হয়ে যাই একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে একটা চিন্ময় কৃষ্ণ দাসের মতো মানুষের জন্য উদ্বেগ প্রকাশ করে। একটা দেশ ভারত নিজেকে সুপার পাওয়ার হওয়ার সে এর মধ্যে আছে, আপনার সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হবে, সেই দেশটা কি করে একটা চিন্ময়ের মতো লোক 2 নম্বরই তার নানান ধরনের ভিডিও বের হচ্ছে এইসব অপকর্মের, সেই লোকটার বিষয়ে কি করে আপনার উদ্বেগ প্রকাশ করে। আমি সেদিন একটাই লিখেছি যে ভাই এই भारत से एक निवेदन है, ये आपका परराष्ट्र मंत्रालय जो है, विदेश मंत्रालय, उसको रुकिए, पानी काम करवाइছে। এগুলো তার উচিত নয়। তারা আমাদের সৎপ্রতিবেশী আমাদের এখানে থাকবে। আরে আমরা তো এমনি ভারত বর্জন করতেছি, ভারতীয় পণ্য বর্জন। তারপরে তারা বলতেছে আমরা পেঁয়াজ দেই বলে তোমরা খাও, আলু দেই বলে আমরা খাই। এখন তো ওই যে কলকাতার রেস্টুরেন্ট হোটেলগুলো সব খালি পড়ে আছে, বিকজ আমাদের লোক যাওয়া এখন কমিয়ে দিয়েছে অনেক। আর তারপরে আবার তারাই আবার ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে। এই ধরনের আত্মঘাতী একটা দেশ কি করে পরিচালিত হয়? এখন তো ওই যে সব মন্দির সবখানে তারা খুঁজে বেড়াচ্ছে। এইটা কোন দিকে যাবে আমি জানি না, তবে আমি মনে করি ভারত যদি অস্থিতিশীল হয়ে যায় তাহলে বাংলাদেশ এটা প্রভাবিত হবে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে কিন্তু ভারতে কিন্তু আপনার অনেক প্রভাবিত হবে। আমাদের মিলিটারি টার্মিনোলজিতে বলে ওয়ার প্রপেনজিটি, এইগুলোর প্রোপাগান্ডা এবং হাসিনাকে দিয়ে আমাদেরকে হুমকি দেওয়া আমাদের বাংলাদেশকে কিন্তু ভারতের বিরুদ্ধে ওয়ার প্রপেনজিটি বাড়াবার জন্য সাহায্য করতেছে। আমি বলবো গুড সেন্স মাস্ট প্রিভেইল এবং ভারতের এইসব অবিলম্বে বন্ধ করা উচিত বলে মনে করি। ধন্যবাদ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।